গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন ধরে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তারপর অনেক দিন বাদে একটা বড় ভ্লগ দিচ্ছি। জানি না কজন দেখবে। আসলে শরীরের কন্ডিশন মোটেই ভালো ছিল না। তার মধ্যে আজকে আমাকে তোমরা দেখছো রান্নাঘরে, কারণ শাশুড়ি মা গেছেন ননদের বাড়ি ঘুরতে। কোনো রকমে কাজগুলো সারছি। শ্বশুরমশাইকে জলখাবারে চিড়ে দই দেবো, তাই চিড়েটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর উঠে সব কাজগুলো তাড়াতাড়ি করে করছি। আমার অ্যান্টিবায়োটিক চলছে, তাই খুব ঘুম পাচ্ছে। হাঁটছি, চলছি, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝেই শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে শুয়ে পড়ি। কালকে বর রাতের বেলা এই কেকটা নিয়ে এসেছিল। সেটা রাতেই কেটেছিলাম, এখন বাবাকে দেব না। কারোর বার্থডে না, আর অ্যানিভার্সারিও নয়, এমনিই এনেছিল কেকটা। কাল রাতের অনেকটা ভাত ছিল, সেটা দিয়ে একটু ভাত ভাজা করে নিচ্ছি। ব্রেকফাস্ট করব, কিন্তু আমাদের মাসির আবার ওইদিকে কাজ হয়ে গেছে। উনি আমাদের বাড়িতে ব্রেকফাস্টটা করেন, ততক্ষণে ভাত ভাজা হয়ে ওঠেনি। তাই আবার মাসিকে একটু ম্যাগি করে দিলাম। তারপর মাসির সাথে একটু কথা বলছিলাম। দেখো, একটা রান্নাঘরে অনেকগুলো কাজ থাকে, শুধু রান্না করাটাই কাজ থাকে না। ছোটোখাটো বাসনগুলো ধুয়ে ফেলা, আবার কিছু বাসন জায়গা মতো তুলে ফেলা, ফ্রিজ থেকে সবজিগুলো বের করে রাখা, যেটা রাতের তরকারি সেটা আবার মনে করে ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রাখা, রান্না করতে করতে কোনো মশলা শেষ হয়ে গেলে সেটাকে রিফিল করা, আর ছেলেরা শুধু রান্নাটুকুনি করে উদ্ধার করে দেয় দেশটা যেন। যাই হোক, এইসব আলোচনাই হচ্ছিল আর কি মাসির সাথে। ভাত ভাজাও হয়ে গেছে, এবার আমি ব্রেকফাস্ট করব। বেশ কিছুদিন শুধু সিদ্ধ ভাত খাচ্ছিলাম আর জলমুড়ি, তারপর আর ভালো লাগছিল না। একঘেয়ে খাবার কতদিন ভালো লাগে। সিদ্ধ ভাত বা ফেনা ভাত খেতে আমার খুবই ভালো লাগে, কিন্তু তার সাথে যদি একটু শুকনো লঙ্কা আর তেল দিয়ে মাখা আলু ভাতে হয়, তবেই না ভালো লাগবে। কিন্তু আমাকে ডক্টর স্ট্রিক্টলি বারণ করেছিল ঝাল খেতে, বিশেষ করে শুকনো লঙ্কা। তাই আর শুধুই আলু ভাতে খেতে হচ্ছিল। তাও আমি ভাত ভাজাতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। একটা সময় ছিল যখন এক কচি লঙ্কাও আমি খেতে পারতাম না। আমি খুব মিষ্টি খেতাম, মিষ্টির পোকা ছিলাম। তারপর যখন প্রেগনেন্ট হলাম, তখন এত গা গোলাতো, তখন মনে হতো একটু ঝাল খাই। সেই থেকে আমার অভ্যাস হয়ে গেছে। এখন আমার বাড়ির লোকেরা আমাকে দেখে অবাক হয়ে যায়। যদিও খুব বেশি ঝাল আমি খাই না, তাও ওই যেটুকু খাই সেটুকু দেখেও অবাক হয়ে যায় যে তুই ঝাল খাচ্ছিস। যাই হোক, আজকে যেহেতু শরীর একদম দিচ্ছিল না, ওই যে ব্রেকফাস্টটা করতে বসেছিলাম, প্রায় দুপুর 12টা অবধি ওখানেই বসে ফোন দেখে যাচ্ছিলাম। তারপর মনে হলো এখন রান্নাটা না বসালে দেরি হয়ে যাবে। আজ এক পদে রান্না, খিচুড়ি আর 5 মিশালি তরকারি। কোনো সবজি আজ আমি আলাদা করে ভাজিনি, একেবারে বসিয়ে দিয়েছি। যা হয় হবে। বাড়িতে আমার রান্না নিয়ে খোঁটা দেওয়ার কেউ নেই। যা রান্না করি তাই খেয়ে নেয় সবাই। সুতরাং ভালো রান্না করার চাপটাও নেই, খাওয়া গেলেই হলো। আমার আবার সবজির মধ্যে পেঁপে কাটলে হাত চুলকায়, কে জানে কেন। ওই জন্য গোটা পেঁপে কাটলে আগে ধুয়ে নিই, ওই রসটা লাগলেই হাত চুলকাবে। ছেলের স্কুল থেকে আসার টাইমও হয়ে গেছে। ফ্রিজে কোনো সবজি বেশি পরিমাণে ছিল না, শুধু পটল ছাড়া। তাই অল্প অল্প সবজি দিয়ে বাঙালির মিক্স ভেজ তৈরি হয়ে গেছে, আর ওদিকে খিচুড়িটাও হয়ে গেছে। সব রান্নাবান্না শেষ করে গেলাম স্নানে। তারপরে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোও ধুয়ে দিয়েছি। ওয়াশিং মেশিনে দেয়া যায়, কিন্তু সেটা মেলতে আবার ছাদে নিয়ে যেতে এক গাদা জামা বেশ কষ্ট হয়। স্নানটা সেটা একটু বেটার লাগছে। ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখগুলো পুরো ফুলে গেছে। আর ছাদে এলে আমার একটা নেশা হয়ে যায়। কোনটা বলো তো? এই যে যেটা ঝুলছে দেখছো। জামা কাপড় মেলবো কি, মনটা খালি মনে হচ্ছে যে একটু বসে পড়ি দোলনাটায়। যেখানেই যাই আমি দোলনার কথা আগে জিজ্ঞেস করি, মানে লোকজন ঘুরতে গেলে আগে জিজ্ঞেস করে, বিশেষ করে সমুদ্রে,
যে সুইমিং পুল আছে। এখন লোকে ম্যাক্সিমাম হোটেলে জিজ্ঞেস করে সুইমিং পুল আছে, আর আমি জিজ্ঞেস করি দোলনা আছে। যাই হোক, আজকে আমি দেব পুজো, তাই একটু তাড়াতাড়ি পুজোর দিকে গেলাম। অনেক বেলা হয়ে গেছে, কিন্তু জামা কাপড় মেলতে মেলতে মাঝে একটু দোলনা খেয়ে নিলে মনটা ভাল লাগছিল না, তাই একটু দোলনা খেয়ে নিলাম। তারপরে সব জামা কাপড়গুলো মেলে চলে যাচ্ছি পুজোর ঘরে। আজকে আমি আর বর দুজনে মিলেই পুজো দেব, মানে আমি পুজো দেব, ও আমাকে একটু হেল্প করবে। আমি দেখেছি অনেক জায়গাতেই যে যতই বলা হোক যে পুজোর এই নিয়ম সেই নিয়ম, কিন্তু এক একজনের বাড়িতে এক এক রকমভাবে নিত্য পুজো করা হয়। আমি যেমন আমার বাপের বাড়িতে দেখেছি মন্ত্র উচ্চারণ করে করে নিত্য পুজো করে, কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার কোনো মন্ত্র উচ্চারণ হয় না। মানে আমি যেমন যে মন্ত্রগুলো আমি নিজে পাঠ করি সেগুলো আমার শাশুড়ি মা তার গুরুর মন্ত্র জপ করে, আর আমার শ্বশুর মশাই আর আমার বর গায়ত্রী মন্ত্র জপ করে। কিন্তু আলাদা আলাদা ঠাকুরের যে আলাদা আলাদা মন্ত্র সেগুলো করা হয় না। এই যে শিব ঠাকুরকেই আমার বাপের বাড়িতে আগে মধু ঘি এগুলো মাখিয়ে তারপরে স্নান করানো হতো, নিত্যদিনই তাই হতো। কিন্তু আমার শ্বশুর বাড়িতে আবার শুধু স্নান করিয়ে দেওয়া হয়, আর চন্দনও মাখানো হয় না। কিন্তু আমার বাপের বাড়িতে দেখেছি চন্দনের তিলক পরানো হতো স্নানের পর শিব ঠাকুরকে। যাই হোক, নারায়ণ স্নান করেও চন্দন মাখানো হতো, গায়ে তুলসী পাতা দেওয়া হতো। তুলসী পাতা থাকলে দিই, কিন্তু স্নান করানোর পর চন্দন আর মাখানো হয় না, শুধু বৃহস্পতিবার করে ঠাকুরকে চন্দন মাখানো হয়। আর সমস্ত ফুলেও চন্দন তুলসী পাতা দেওয়া হয়, সিঁদুর লাগানো হয়। যেসব বেলপাতায় সিঁদুর দিয়ে ঠাকুরকে দিতে হয় সেগুলো বেলপাতায় সিঁদুর লাগানো হয়। তো এক একটা বাড়িতে এক এক রকমভাবে পুজো করা হয়। আমার দিদা বলতো যে পুজো মনের ভক্তির ব্যাপার, তোমার যেমন মন চায় তুমি তেমনভাবেই ঠাকুরের সেবা করো। ভাবা যায় কত পুরনো মানুষের কত আধুনিক চিন্তা ভাবনা ছিল। আমার পুজো করতে খুব ভাল লাগে, আর সবচেয়ে বেশি ভাল লাগে ঠাকুরকে সাজাতে। আমার বাপের বাড়িতে আবার সমস্ত ঠাকুরের আলাদা আলাদা জামা ছিল, সেই জামাগুলো চেঞ্জ করানো, তাদেরকে নতুন নতুন জামা পরানো, এগুলো বেশ ভালোই লাগতো। শ্বশুর বাড়িতে সেই রকম কিছু নেই, তাই ফুল দিয়েই সাজালাম। এই সব ফুলগুলো আবার আমাদের বাড়ির গাছের, কোনো ফুলই কেনা নয়। এই সমস্ত ফুল দিয়ে ঠাকুরকে সাজালাম। হয়ে গেছে আমার পুজো দেওয়া। এই হলো আমার ঠাকুরের আসন। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি। এখন যেটা দেখাবো আপনাদের সাথে শেয়ার করছি, আমার যা এখন শরীরের অবস্থা। আমি জানি না আমার গলাটা পৌঁছচ্ছে কি না। এই মোটামুটি এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, এই পাঁচটা ওষুধ আমার চলছে। এরপরে এখন আমার হচ্ছে দাঁতে ব্যথা। কেন এই ওষুধগুলো চলছে আমার পেটের একটা বিশাল পেন হচ্ছিল, পেটের একটা বিশাল সমস্যার জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো এতগুলো ওষুধ আমার চলছে, তার সাথে আবার শুরু হয়েছে আমার দাঁতে ব্যথা। এবার দাঁতের জন্য আমার 3খানা ওষুধ আমি ট্রাই করেছি, কিছুক্ষণের জন্য সেটা কমছে সাময়িক, কিন্তু তারপরে আবার ব্যথাটা হচ্ছে।
তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, নাহলে আমি মানে যন্ত্রণায় আর পাচ্ছি না। শুধু দাঁতে ব্যথা না, দাঁতের সাথে কানে, এই পাশটা মাথার রগ, এগুলো সবটাই ব্যথা। এবার যদি শুধু ঠান্ডা লেগে হয়ে থাকে তাহলে সেটা গরম খাওয়া বা কিছু একবার দেখিয়ে নিতে চাইছি, কিন্তু এই ব্যথাটা প্রায় 4 দিন মতো হয়ে গেল আমার, এই 4 দিনও না, তার বেশি। আমি ওই মানে একটা ওষুধ খাচ্ছিলাম, কিছুক্ষণের জন্য সেটা কমছে, কিন্তু সেটা বেশিক্ষণ স্টে করছে না। তাই জন্য ভাবলাম একবার দেখিয়েই নিয়ে, আজকে তো মারাত্মকই ব্যথা করছে, সেই জন্য আমি আর মানে ওয়েট করছি না, চলে যাব ডাক্তারের কাছে। তার আগে এই ওষুধগুলো আমাকে এখন খাওয়া দাওয়ার পর, এর মধ্যে থেকে তিনটে ওষুধ খেতে হবে, সেগুলো খাই আগে, তারপরে যাব ডাক্তারের কাছে। রেডি হয়ে বসে আছি, ছেলেকে ওর বাবা খাওয়াচ্ছে, একবারে খেয়ে নি সব ওষুধগুলো। মানে কথাও বলতে গিয়ে আমার মানে বারবার এত কষ্ট হচ্ছে, তো যন্ত্রণা করছে এত। আমার গ্যাস্ট্রিয়াটাইটিস এবং প্যানক্রিয়াটাইটিস দুটোই আছে, তাই অনেকটা গ্যাপ দিয়ে খাবার খেলেই আমার পেন উঠে যায়, যেটা সাংঘাতিক হয়ে যায় কমানো, এবং তারপরে ইঞ্জেকশন না নিলে আমার কমেও না। সব ব্যথা একসাথে হচ্ছে বলে আমি কেমন জুবুতুবু হয়ে গেছি। এরপর তো আবার এর সাথে দাঁতে ব্যথাটাও হচ্ছে। দাঁতের ডাক্তারের চেম্বারে চলে এসেছি, কি হলো না হলো, এরপর ডাক্তার কি বলল, সমস্ত কিছু নিয়ে নেক্সট ব্লগে আসবো। দেখা হবে নেক্সট ব্লগে।